আমি সাধারণত রাজনীতি নিয়ে খুব একটা কথা বলি না। তবে দেশের সমসাময়িক সমস্যাগুলি নিয়ে অবশ্যই কিছু কথা বলি। রাজনৈতিক কিছু অবজারভেশন থাকে মানুষের। বিভিন্ন রকম তথ্য উপাত্তের কারণে এই অবজারভেশনগুলি মানুষ প্রকাশ করে থাকে। তা আমি একটা ছোট অবজারভেশন আজকে তুলে ধরতে চাই আপনাদের সামনে। পৃথিবীর ইতিহাসে ঊনবিংশ শতাব্দীতে কয়েকজন ডিক্টেটর, অর্থাৎ যারা স্বৈরাচারের খেতাব পান, তারা পুনরায় আবার রাজনীতি করে ক্ষমতায় এসেছেন। এরকম ইতিহাস খুব বিরল। ঊনবিংশ শতাব্দীতে মাত্র 4জন ডিক্টেটর আবার পুনরায় ক্ষমতায় এসেছিলেন। কেউ কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর এক্সাইল্ড থাকার পর। তবে এই 4টি ক্ষেত্রেই ছিল মিলিটারি ইন্টারভেনশন, অর্থাৎ সেনাবাহিনীর বিক্ষোভ এবং সেনাবাহিনী ক্ষমতা দখল করে তাদেরকে বের করে দিয়েছিল দেশ থেকে বা শাস্তি দিয়েছিল। কিন্তু জনগণের, সাধারণ নাগরিকদের কাছ থেকে বিতাড়িত হয়ে স্বৈরাচার খেতাব পেয়ে আবার পুনরায় দেশে ফিরে এসে বা শাস্তি ভোগ করে আবার ক্ষমতা এসে কোনোদিন ক্ষমতা এসেছেন, এরকম কোনো উদাহরণ পৃথিবীতে নেই। ব্যতিক্রম ঘটনা কখনো উদাহরণ হতে পারে না। তাই এই মোদ্দা কথা হচ্ছে, যখন কোনো শাসক স্বৈরাচার খেতাব পান, তার জন্য সারভাইভ করে আবার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া প্রায় অসম্ভব। আর বিশেষ করে এই বিংশ শতাব্দীতে তো প্রায় অসম্ভব বলাই যায়। হ্যাঁ, তবে যদি বিশ্বের যত মোড়ল আছে তাদের ইন্টারভেনশন থাকলে এটা সম্ভব। তো সেটা বুঝতে হবে, যেই ক্ষমতা, যাকে ক্ষমতা থেকে সরানো হলো বা যিনি ক্ষমতা ছেড়ে চলে গেলেন বা দেশ থেকে পালিয়ে গেলেন, সেই মানুষটা এই দেশে, সেই দেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এটার চেয়ে বেশি নির্ভর করে বৈদেশিক শক্তির কাছে সে কতটুকু গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওই ব্যক্তি দিয়ে এই বৈদেশিক শক্তিগুলির কী কাজে আসবে, কতটুকু কাজে আসবে, বা অতীতে কিভাবে সে ব্যবহৃত হয়েছে, ভবিষ্যতে তাকে কিভাবে ব্যবহার করবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। গোটা বিশ্বের রাজনীতিতে মোড়ল যারা থাকেন, এটা আপনারা বুঝতেই পারেন যে রাজনৈতিক মোড়লকে, বিশ্ব রাজনীতির মোড়ল কারা। এই পরাশক্তিরা সবসময় দুর্বল দেশগুলিকে একটু ভিন্ন কায়দায় শাসন করে। আগের যুগের সেই কলোনিয়াল সিস্টেম এখন নেই, কিন্তু কলোনিয়াল সিস্টেম না থাকলেও গণতান্ত্রিক সিস্টেমে তারা তাদের রাজত্ব বজায় রাখে। যুগে যুগে হয়ে এসছে, ভবিষ্যতেও হয়তো হবে। যারা, যে সমস্ত দেশ নিজে স্বয়ংসম্পূর্ণ নয়, নিজে ক্ষমতার দিক থেকে মজবুত নয়, অর্থনৈতিকভাবে মজবুত নয়, সেই দেশগুলি সবসময় পরাশক্তির কাছে খেলার পুতুল হয়ে থাকে। এটা বলার বাহুল্য। তবে এই বাঙালি জাতি হিসেবে আমরা খুব বেশি ইমোশনাল, এবং এই ইমোশনের কারণে আমরা অনেক সময় রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে যাই যে নেতার বক্তব্য বা নেতার আদেশকে নিজের বাবা মার আদেশের চেয়েও অনেক বড় মনে করে ফেলি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই নেতারাই যখন তাদের কার্যসিদ্ধি হয়ে যায়, যখন তারা নিজেরাই বিপদে পড়ে যায়, তখন তৃণমূল কর্মীদেরকে বেমালুম ভুলে যায় এবং তারা তাদের আরামায়েশী জীবন ভোগ করে আবার এই তৃণমূল নেতাদেরকেই উস্কে দিয়ে তারা তাদের ফায়দা লুটে নিয়ে যায়। আমরা বড় বোকা জাতি। যারা রাজনৈতিক কর্মী তারা খুবই বোকা। তারা এটাকে পেশা হিসাবে নিয়েছে। পেশা হিসাবে নেওয়ার ফলে এই রাজনীতি নিয়ে তারা এত বেশি মশগুল থাকে যে ব্যক্তি জীবন কিংবা নিজেকে এস্টাবলিশ করার জন্য বৈধ রাস্তাগুলি বেমালুম হারিয়ে ফেলে। তারা অবৈধ রাস্তায় বড় হতে চায়, যা কখনোই সম্ভব হয়ে ওঠে না। হয়তো একটা প্রজন্ম রাজনীতি করে খুব শান শওকত তৈরি করে, পরের প্রজন্মটি এটার জন্য ফল ভোগ করে খুব চরমভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এমনকি তাদের পারিবারিক বন্ধনগুলিও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তারা বুঝতে পারে না। এই যে নেতাদের ক্রীড়ানক হওয়া, তৃণমূল পর্যায়ের যারা ক্রীড়ানক হয়ে থাকেন, এদের মুষ্টিমেয় লোক ফায়দা লুটে নেন আর বাকি অধিকাংশ লোক সাফার করেন। অথচ রাস্তায় মিছিল করা, মিছিলে মার খাওয়া, পুলিশের হাতে বন্দী হওয়া,
অত্যাচারিত হওয়া এই তৃণমূলরাই হয়। তারা কিন্তু তেমন কিছুই পায় না। সামান্য কিছু লাভের জন্য তারা জীবনটা নষ্ট করে দেয়। এই একটা ইমোশনাল এই বাংলাদেশে বহু যুগ থেকে চলে আসছে, এখনও আছে। এখান থেকে যদি বের হতে না পারে, তাহলে এই যে যারা রাজনীতিকে পেশা হিসাবে নিতে চায়, যাদের মোদ্দা কথা যোগ্যতা নেই, কেন যোগ্যতা নেই? আপনার যদি অর্থনৈতিক সামর্থ্য না থাকে, আপনি এই বাংলাদেশে রাজনীতি করে কখনো সফল হতে পারবেন না, সুযোগই নেই। আপনাকে অর্থনৈতিকভাবে স্ট্রং হতে হবে, তাহলেই কিন্তু নেতারা আপনার পিছে পিছে ঘুরবে। আপনি নেতার পিছে ঘুরলে আপনি সবসময় নেতার ব্যবহৃত হবেন, কোনো উপকারে আপনি আসবেন না। হয়তো একটা চাকরি, দুটা সুপারিশ, একটা এলাকার মহল্লার 2 টাকা 5 টাকার চাঁদাবাজি, এর চেয়ে বেশি কিছু আপনি পাবেন না। কিন্তু সমাজে আপনি নিগৃহীত হবেন, ঘৃণিত হবেন। আপনার পরিবারের সাথে কেউ সম্পর্ক তৈরি করতে চাইবে না, ওই ঘৃণিত আরেকটি রাজনৈতিক পরিবার ছাড়া। বিষয়টা ভেবে দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তবে মনে রাখবেন, এই কথাগুলি আমি কোনো ব্যক্তিবিশেষ, ব্যক্তিদলকে নির্দেশনা দিয়ে বলছি না। এটা একটা বাস্তব সত্য কথা। এবং ডিক্টেটরের যে কথাগুলি বললাম, স্বৈরাচারের যে তকমা, এটা যারই লেগেছে সেই কিন্তু বিপদে পড়েছে। অতএব বুঝে দেখুন কোথায় কী অবস্থায় কোথায় কে আছে। বাংলাদেশেও কিন্তু উদাহরণ আছে, যারা স্বৈরাচারের তকমা পেয়েছে তারা দ্বিতীয়বার আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি। ভুলে গেছেন জাতীয় পার্টির কথা?